মায়া, এই মায়া, তোর কি রান্না বান্না সব শেষ হলো? দুপুর হয়ে গেল, এক্ষুনি তোর দাদা খেতে আসবে। তাড়াতাড়ি রান্না শেষ কর দেখিনি। হ্যাঁ বৌদি, আমার রান্না প্রায় শেষের দিকে। আর অল্প কিছুক্ষণ সময় দাও, রান্না হয়ে যাবে। এখনো পুরোপুরি শেষ হয়নি রান্না? বলি, সকাল থেকে করিসটা কি? পুকুর ঘাটে কাপড় ধুতে গেলে সেখানে গিয়ে গল্প করতে করতে তুই সময় নষ্ট করিস। দূর, আমিও যে কি বলি, তোর মতো কালো মেয়ের সাথে কেই বা গল্প করবে শুনি? তুই নিশ্চয়ই সেখানে একা বসে থেকে শুধু সময়গুলো নষ্ট করিস, যাতে বাড়িতে এসে কোনো কাজ করতে না হয়। না বৌদি, আমি শুধু শুধু সময় নষ্ট করি না। আমি যতটা তাড়াতাড়ি সম্ভব নিজের কাজগুলো শেষ করার চেষ্টা করি। এই তো, আমার রান্না হয়ে গেল। এক্ষুনি তরকারিটা নামিয়ে নিচ্ছি উনুন থেকে। হায় ভগবান, এ কি সর্বনাশ হলো গো! সব তরকারি মাটিতে ফেলে নষ্ট করে ফেললো মেয়েটা। বলি মুখ পুরি, এই মুখ পুরি, অশুভ মেয়ে, তোর মুখটা যেমন কালো তোর ভাগ্যটাও তেমন কালো। কি সর্বনাশটা এখন তুই করলি! বলি আজ আমরা কি খাবো? মায়া কাঁদতে কাঁদতে তার বৌদিকে বলল, আমি ইচ্ছে করে করিনি বৌদি, আমার হাত ফসকে কড়াইটা পড়ে গিয়েছে। তুমি আমাকে দয়া করে বকা দিও না। আমি আমি এক্ষুনি আবার রান্না করে দিচ্ছি নতুন করে। হ্যাঁ, তুমি তো আবার নতুন করে রান্না করবে। ঘরের বাজার সবকিছু তো তোমার বাবা কবর থেকে উঠে এসে করে দিয়ে গেছে। বলি, আমার স্বামীর এতগুলো টাকা যে তুই নষ্ট করলি, সেগুলোর ক্ষতিপূরণ কে দেবে শুনি? কথাগুলো বলতে বলতেই মায়ার দাদা পলাশ বাড়িতে চলে এলো। বাড়িতে ঢুকতেই চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে সে বলল, বলি বাড়িতে ঢুকতেই চেঁচামেচির শব্দ? তোমাদের দুজনেরই ঝগড়া কি কোনোদিন শেষ হবে না? কি হয়েছে কি? মেয়েটাকে তুমি প্রতিদিন এভাবে অত্যাচার করো কেন? কি হয়েছে আজ আবার? তুমি ওর উপর এভাবে কেন চেঁচাচ্ছ? কি কি বললে তুমি? আমি তোমার বোনের উপর অত্যাচার করি? এই দেখো দেখো, তোমার বোন কি কাণ্ডটাই না ঘটিয়েছে। এতখানি তরকারি সব মাটিতে ফেলে নষ্ট করে ফেলেছে। সে কি মায়া, তুই তরকারিগুলো মাটিতে কেন ফেললি? আমি ইচ্ছে করে ফেলিনি দাদা, হাত ফসকে তরকারির কড়াইটা পড়ে গিয়েছে। বৌদি রান্নার জন্য তাড়া দিয়েছিল, তাই তাড়াতাড়ি করতে গিয়ে হাত ফসকে সব মাটিতে পড়ে গিয়েছে। আমি ইচ্ছে করে করিনি দাদা। নিজে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এখন আমার দোষ দেয়া হচ্ছে? আমি আজই বাপের বাড়ি চলে যাব। তোর আর তোর দাদার সাথে আর এক মুহূর্ত আমি এ সংসারে থাকবো না। না বৌদি, আমি তোমার দোষ দিইনি। তুমি দয়া করে কোথাও যেও না। তুমি দাদাকে একা রেখে চলে গেলে দাদা যে অনেক কষ্ট পাবে। দাদা যে তোমাকে অনেক ভালোবাসে। দয়া করে তুমি যেও না বৌদি। আমি এক্ষুনি তোমাদের আবার সব রান্না করে দিচ্ছি। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। হয়েছে হয়েছে, এবারের মতো মেয়েটাকে ক্ষমা করে দাও। চলো ভেতরে চলো তো, মাথাটা ঠান্ডা করো একটু। আর আমার আজকে অত খিদে নেই যে এত তাড়াহুড়ো করে রান্না করতে হবে। মায়া, তুই আস্তে ধীরে সুস্থে রান্না কর, কোনো তাড়াহুড়ো নেই। তারপর পলাশ আর শান্তা ঘরের ভেতরে চলে গেল। আর মায়া রান্নাঘরে আবার কাঁদতে লাগলো। মায়া রান্না করতে করতে কাঁদছে আর বলছে, হায় বিধাতা, এ আমার কি ভাগ্য! আজ আমি কালো বলে আমাকে এত অবহেলা সহ্য করতে হচ্ছে, এত অপমান করছে। নিজের বাড়িতে
আমি কাজের মেয়ে হয়ে আছি। হায় বিধাতা, তোমারই তো সৃষ্টি আমি, তাহলে কেন এত অবহেলা, এত অপমান আমাকে করে মানুষ? কথাগুলো বলতে বলতে মায়ের রান্না করা শেষ হয়ে গেল। তারপর পলাশ আর শান্তা দুপুরের খাবার খেয়ে নিল। তাদের খাওয়া শেষে যে অবশিষ্ট থাকে সেগুলোই মায়া খেতে পায়। মায়া, এই মায়া, তাড়াতাড়ি এদিকে একবার আয় দেখিনি। হ্যাঁ বৌদি, আমায় ডেকেছো? এই যে থালায় অবশিষ্ট খাবার আছে, এগুলো খেয়ে নে। খাওয়া শেষ করে তাড়াতাড়ি গিয়ে পুকুর ঘাট থেকে জল নিয়ে আসবি, কেমন? যাবি আর আসবি, এক মুহূর্ত দেরি করবি না, ঠিক আছে? মায়া বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সম্মতি দিল। তারপর তাদের পাতে বসে অবশিষ্ট খাবারগুলো খেয়ে নিল। খেতে খেতে চোখের জল ফেলতে লাগলো। হায় বিধাতা, আজ আমার বাবা মা বেঁচে থাকলে আমাকে রাজকুমারীর মতো আমাকে বসিয়ে খাইয়ে দিত, আর সেই আমি কিনা নিজের বাড়িতে কাজের মেয়ে হয়ে অবশিষ্ট খাবার খাচ্ছি। এই ছিল আমার ভাগ্যে। হে বিধাতা, তুমি আমার মা বাবার সাথে আমাকেও কেন নিয়ে নিলে না? একে তো আমাকে কালো বানিয়েছো, তার উপর এত কষ্ট, এই কি ছিল আমার ভাগ্যে? মায়া খাবার শেষ করে পুকুর ঘাটে গেল জল আনতে। সেখানে মানুষজন তাকে দেখে নানান ধরনের কথা বলতে থাকলো। ওই ওই দেখ দেখ, ওই যে কালো মায়া, নাম তার মায়া, কিন্তু চেহারায় কোনো মায়া নেই, একদম কালো কুচকুচে। এই মেয়ে, তুমি পুকুর ঘাটে যেন আবার গিয়ে জলে হাত দিও না, বুঝলে তো? তাহলে তোমার গায়ের রঙের মতো পুকুরের জলটাও কালো হয়ে যাবে। আপনারা কেন আমার গায়ের রং নিয়ে আমার সাথে এমন ব্যবহার করেন? আপনারা ভুলে যান, আমি তো সৃষ্টিকর্তারই একটা সৃষ্টি। আমাকে তো উনি এভাবেই কালো বানিয়েছেন। আমার কালো হওয়ার পিছনে তো আমার কোনো হাত নেই। দেখো দেখো, মেয়ের মুখের বুলি ফুটেছে গো। একে তো কালো, তার উপরে তার সাথে আবার জবানটাও কালো। যাও যাও, বাড়ি যাও। তুমি আমাদের সাথে থাকলে তোমার মতো আমরাও আবার কালো হয়ে যাব, আর ওই পুকুরের জলটাও কালো হয়ে যাবে। মায়া তাদের সাথে আর কোনো কথা বাড়ালো না। রাগে দুঃখে চুপচাপ জল নিয়ে বাড়ি চলে এলো। পরদিন সকালে শান্তা মায়াকে ডেকে বলল, এই নে মায়া, এই শাড়িটা পরে তৈরি হয়ে নে। আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। পাত্রপক্ষের সামনে বেশি কথা বলবি না। আগের বারের মতো কিন্তু সব কিছু এবার নষ্ট করবি না, এই বলে দিলাম। এবার যদি তোকে পাত্রপক্ষ পছন্দ না করে, তাহলে কিন্তু তোর আর এই বাড়িতে কোনো জায়গা থাকবে না। তোকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। মায়া বাধ্য মেয়ের মতো শাড়ি পরে তৈরি হয়ে নিল। এই যে আমার ননদ মায়া, দেখতে একটু শ্যামবর্ণের হলেও সে বাড়ির সব কাজ পারে। আপনাদের বাড়ির সব কাজ খুব সুন্দরভাবে করে দিতে পারবে। খুব লক্ষ্মী একটা মেয়ে, আপনাদের কোনো সমস্যা হবে না। মা, হয়েছে তোমার মেয়ে দেখা, চলো আমরা এখন উঠি। সে কি, আপনারা কোনো কিছু না বলে আর কিছু না খেয়ে এভাবে চলে যাচ্ছেন? শুনুন, আমি শহরে অনেক বড় একটা চাকরি করি। আমি যদি ওর মতো এমন একটা কালো মেয়েকে বিয়ে করি, তাহলে কি আমার আর কোনো মান সম্মান থাকবে? আমি ওকে বিয়ে করতে পারবো না। ওর মতো কালো মেয়ে কখনোই আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। চলো মা, এখানে আর এক মুহূর্তও নয়।
হায় রে মুখ পুরি অশুভ কালো মেয়ে, এই দেখ দেখ, তোকে আজকেও পাত্রপক্ষ পছন্দ করলো না। তুই এক্ষুনি এ বাড়ি থেকে বের হয়ে যা, আমরা আর তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। একের পর এক এত অপমান সহ্য করতে না পেরে মায়া রাগে দুঃখে বাড়ি থেকে বের হয়ে গেল। সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর চলে গেল। জঙ্গলের ওই পারে একটা গ্রামের দেখা পেল। অনেক খিদে পেয়েছে, সারাদিন কিছু খাইনি। যাই, ওই গ্রামে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। কিন্তু আমার এই গায়ের রং দেখে হয়তো এই গ্রামের মানুষরাও আমাকে অপমান আর অপদস্থ করবে। হাঁটতে হাঁটতে মায়া একটা বাড়ির সামনে গেল। গিয়ে দেখল একজন মহিলা কাপড় সেলাই করছে। সে খুব তাড়াহুড়ো করে চিন্তিতভাবে কাজ করছে। আমায় একটু সাহায্য করবেন? আমি সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। আমায় একটু খাবার দেবেন? বিনিময়ে আমি আপনার ঘরের কোনো একটা কাজ করে দেব। দয়া করে আমাকে একটু খাবার দিন। দেখো বোন, এমনিতেই আমি আমার অর্ডারের কাজগুলো নিয়ে খুব চিন্তায় আছি। একটু পরেই সব কাজ ডেলিভারি করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত আরও 2টো জামা সেলাই করা বাকি আছে। দয়া করে আমাকে বিরক্ত করো না। আমি সেলাই করতে পারি। আপনি চাইলে আমি আপনার ওই মেশিনটাতে বসে বাকি 2টো জামা সেলাই করে দিতে পারবো। ঠিক আছে, সেলাই করো, তবে মনে রেখো জামাগুলো নষ্ট করে ফেলো না আবার। তুমি যদি জামাগুলো নষ্ট করে ফেলো তাহলে কিন্তু আমি তোমাকে কঠিন শাস্তি দেব। মায়া অল্প সময়ের মধ্যে জামাগুলো সেলাই করে দিল আর খুব সুন্দরভাবে সেলাই করলো। মায়ার সেলাই করা জামাগুলো দেখে মহিলাটির খুব পছন্দ হলো। আরে বাহ, তুমি তো খুব সুন্দর সেলাই করতে পারো। এখন থেকে তুমি আমার সাথে কাজ করবে, কেমন? বিনিময়ে আমি তোমাকে খেতে দেব আর আমার বাড়িতে থাকতে দেব। তারপর থেকে মায়া সেই গ্রামের মহিলার সাথে কাজ করতে লাগলো। কয়েকদিনের মধ্যে আশেপাশের সমস্ত গ্রামে তার নাম ছড়িয়ে পড়ল, তার কাজের সুনাম ছড়িয়ে পড়ল। সে এখন স্বাবলম্বী।